প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, রিসোর্স টিচার, গণিত, জামনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাগাতিপাড়া, নাটোর। আজকে তোমাদের ক্লাস হবে নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 13 অধ্যায়। সেখানে আমাদের ধারা নিয়ে আলোচনা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সাজানো জিনিসগুলো দেখতে বেশি পছন্দ করি। যেমন তোমরা একটি যদি দোকানে যাও, সেখানে দেখবা যে বিভিন্ন তাকে যে জিনিসগুলো সাজানো থাকে, সেখানে হয়তো দাম অনুযায়ী অথবা কোয়ালিটি অনুযায়ী বা ছোট বড় এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকে। কারণ সাজানো থাকলে সেগুলো কী হয়, দৃষ্টিনন্দন হয়, মানুষ দেখে পছন্দ করে। তো এই সাজানো জিনিসটা থেকে আমাদের ক্রম শব্দটা চলে আসছে, মানে ধারাবাহিকভাবে সাজানো থাকবে, এলোমেলোভাবে থাকবে না। আর এই ক্রম ব্যবহার করতে গিয়ে আমরা গাণিতিক ধারার উদ্ভব করেছি। তো ধারাটা হলো আমাদের কি, যেখানে আমাদের কি থাকবে, সাজানো থাকবে। তাহলে ধারাটা আমরা আসছে কোথা থেকে, অনুক্রম থেকে। তাহলে অনুক্রমটা কি, এটা আমাদের জানতে হবে। অনুক্রম হচ্ছে কতগুলো রাশি যেখানে একটি বিশেষ নিয়ম মেনে ক্রমান্বয়ে সাজানো থাকবে। কিন্তু কিভাবে সাজানো থাকবে, পরবর্তী পদ এবং পূর্ববর্তী পদ, এই পদগুলোর মধ্যে যে একটা সম্পর্ক থাকবে, এই সম্পর্কটা যখন আমরা প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো অনুক্রম। একটু উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, যেমন এখানে 1, 3, 5, 7 ... তোমরা ক্লাস 8-এ প্যাটার্ন সম্পর্কে জানো যে এখানে আমাদের বলা হচ্ছে যে কতগুলো রাশি একটা কি হবে, নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। তাহলে এখানে দেখো যে 3 থেকে যদি 1 বাদ দিই 2, 5 থেকে যদি আমি 3 বাদ দিই 2, 7 থেকে যদি 5 বাদ দিই তাহলে 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, পার্থক্যটা সমান হচ্ছে, একটা নিয়ম মেনে চলতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি কি, এই সাজানো যে রাশিগুলা, এগুলাকে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলবো কি, বলবো আমরা অনুক্রম বলবো। এখন এই অনুক্রম থেকে আমরা ধারা কিভাবে পাবো, বলা হচ্ছে যে কোনো অনুক্রমের যে মানগুলো আছে সেগুলোর মাঝখানে যদি আমি যোগ চিহ্ন বসিয়ে দিই তাহলে সেটা আমাদের কী হয়ে যাবে, ধারা হয়ে যাবে। তখন আর এখানে কি থাকবে না, তখন আর এখানে কমা থাকবে না। অর্থাৎ অনুক্রমের পরপর দুটি সংখ্যার মধ্যে যদি আমরা প্লাস চিহ্ন বসিয়ে দিই তাহলে একটা কি হবে, ধারা পাওয়া যাবে। তাহলে আমরা এখন চলে আসলাম ধারা। তাহলে আমাদের আজকে ক্লাস হবে ধারা। এখন এই ধারাতে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ ধারা, একটা হলো কি সমান্তর ধারা, একটা হলো গুণোত্তর ধারা। আমাদের এই 13.1-এ আলোচনা হবে সমান্তর ধারা এবং 13.2-এ আলোচনা হবে গুণোত্তর ধারা। এখন তাহলে আসো, এই সমান্তর ধারা কাকে বলে। সমান্তর ধারা কাকে বলে, বুঝতেই পারছো, সমান অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, তার মানে কি পার্থক্য সমান হবে। তাহলে সমান্তর ধারা আমরা কাকে বলবো, কোনো ধারার পরবর্তী এবং পূর্ববর্তী পদের পার্থক্য যদি প্রতি ক্ষেত্রে একই থাকে তাহলে আমরা সেই ধারাকেই বলবো কি, সমান্তর ধারা। আবার লক্ষ্য করো, প্রতি ক্ষেত্রে কি হবে, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ আমি যদি বিয়োগ করি তাহলে যদি পার্থক্য সমান হয় তাহলে সেই ধারাকে আমরা বলবো সমান্তর ধারা। যেমন দেখো, এখানে 3 থেকে 1 বাদ দিলে আমাদের 2, 5 থেকে যদি আমি 3 বাদ দিই এখানে 2 এবং 7 থেকে যদি আমি 5 বাদ দিই 2। তাহলে এই যে প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান, এই জন্য আমরা এটাকে বলবো কি, সমান্তর ধারা। এখন দেখো, এই সমান্তর ধারার পদগুলো যদি শেষ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো কি, সসীম। এবং যদি পদগুলো আমরা শেষ করতে না পারি তাহলে আমরা কি বলবো, অনন্ত বা অসীম। যেমন দেখো, এখানে যদি আমাদের 7 পর্যন্তই থাকে তাহলে এটা কি হয়ে গেল, সসীম সমান্তর ধারা। বাট এখানে যদি 7-এর পরে আমাদের চলতেই থাকে, শেষ না থাকে, তাহলে এটা কি হবে, অসীম বা অনন্ত সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারা নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ পুরো চ্যাপ্টারটা আমাদের সমান্তর ধারা দিয়েই আলোচনা করা আছে। তাহলে আমরা শিখলাম যে সমান্তর ধারা কাকে বলে,
যে কোনো ধারার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি প্রতি ক্ষেত্রে পার্থক্যটা সমান থাকে তাহলে সেই ধারাকে আমরা সমান্তর ধারা বলবো। যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা আমরা সমান্তর ধারা বলবো না। যেমন দেখো, একের পরে আমি 3 দিলাম, তারপরে 4, তারপরে 7, তারপরে হলো 8, তাহলে এখানে দেখো পার্থক্য কত আমাদের 2, এখানে পার্থক্য 1, এখানে পার্থক্য আমাদের 3, এখানে পার্থক্য 1, তাহলে এখানে আমাদের এলোমেলো অবস্থায় আছে, তাহলে এটা আমরা সমান্তর ধারা বলতে পারবো না। সমান্তর ধারা হলে অবশ্যই সেখানে কি হবে, আমাদের সাধারণ যে আমাদের সাধারণ অন্তর বা বিয়োগফল সেটা সবসময় সমান হবে। এখন সমান্তর ধারার ক্ষেত্রে দেখো দুইটা জিনিস, সমান্তর ধারা এখানে দুইটা জিনিস আমাদের খুবই প্রয়োজন, সেটা হলো সাধারণ পদ, সাধারণ পদ বা n-তম পদ। এটা আমরা এটা কি বলছি, n-তম পদ। এখানে সূত্র হবে আমাদের a প্লাস n-1 ইন্টু ডি। এরপরে আসছে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করি, সূত্র কি হবে n/2, এরপরে আমরা লিখব 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হলো আমাদের সূত্র। এখন দেখো এখানে a মানে কি, আমরা যে ধারাটি পাবো অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, তাহলে এখানে আমাদের প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি, a মানে হলো 1। এরপর আমরা যেটা বলতেছি, আমরা সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি সমান সমান কী হবে, পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ। তাইলে এখানে 3 - 1 মানেও 2 হবে, কেউ যদি 5 থেকে 3 বাদ দেয় সেটাও 2 হবে, 7 থেকে 5 বাদ দিলেও 2 হবে, অর্থাৎ আমাদের সাধারণ অন্তরের মান হবে 2। আর এখানে যে n আছে, এই n মানে হলো আমাদের পদ সংখ্যা, অর্থাৎ একটি ধারাতে কতটি পদ আছে সেইটা। এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সাধারণ পদ বা n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি এবং n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন আমরা দুইটা অঙ্ক করব, তাহলে সূত্র সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। তোমরা পাঠ্য বইয়ের 13.1 এখান থেকে অনুশীলনীর 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 5 নম্বর অঙ্কটা এখানে কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে 2 - 5 - 12 - 19 ডট ডট ডট। তাহলে এখানে আমাদের কি কি নির্ণয় করতে হবে, সাধারণ অন্তর নির্ণয় করতে হবে এবং 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে সাধারণ অন্তরের নিয়ম আমরা কি শিখলাম, সাধারণ অন্তর আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর মানে কি, পরপদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ। তাহলে পরপদ এখানে আমাদের কোনটা, যদি এই দুইটা নিয়ে কাজ করি তাহলে এটা হলো পরপদ আর এটা হলো আমাদের কি পূর্ববর্তী পদ। তাহলে -5 থেকে বিয়োগ যাবে হচ্ছে আমাদের 2, তাহলে এখানে আসলো কত, -7। এটা হলো আমাদের কি সাধারণ অন্তর। যদি কেউ এটা নিয়ে আলোচনা করে -12, তাহলে মাইনাস এখানে আবার -5, তার মানে -12 প্লাস 5 সমান সমান -7, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য আমাদের একই রকমই হবে। এর জন্য এটা হলো আমাদের কি সমান্তর ধারা। এরপরে বলছে কি আমাদের 12তম পদ, তাহলে কততম পদ, কোন পদ, এগুলা যদি ভাষা থাকে অঙ্কের মধ্যে তাহলে আমাকে কোথায় থেকে শুরু করতে হবে, অবশ্যই n-তম পদ দিয়ে কাজ করতে হবে। আমরা একটু আগে n-তম পদের সূত্র দেখলাম, যে আমরা জানি n-তম পদ, n-তম পদের সূত্র কি, n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। কিন্তু এখন আমার লাগবে কত, 12তম পদ। তাহলে আমরা এখন কি করব, n এর কাছে 12 দিব, তাহলে 12তম পদ সমান সমান কি হবে, a প্লাস n এর কাছে আমরা দিলাম 12, এখানে -1 ইন্টু ডি, তাহলে এখানে a প্লাস 11 ডি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের a এর মান কত, a এর মান হলো আমাদের -7 প্লাস 11, ডি এর মান কত আমাদের, সরি এর মান হচ্ছে আমাদের 2, এর মান হবে আমাদের 2, ডি এর মান হচ্ছে -7। তাহলে এখানে 2 প্লাস মাইনাস মাইনাস, এখানে হলো 77, বিয়োগ করলে আমাদের হবে -75। এইটি হলো আমাদের 12তম পদের মান। এইভাবে আমরা সূত্রগুলো যদি জানি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা
তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটি দেখো, কোন পদ কততম পদ, এগুলো যদি আমাদের অঙ্কের মধ্যে ভাষা হিসাবে থাকে তাহলে আমরা অবশ্যই এনতম পদ দিয়েই কাজ করব। তার আগে আমরা যে কোনো একটি ধারা থেকে কার কার মান পাবো, যে কোনো একটি ধারা থেকে আমরা এ আর ডি এর মান পাবো। দেখো এখানে ধারাটি দেওয়া আছে 8 + 11 + 14 + 17 প্লাস ডট ডট, ধারাটির কোন পদ 392? তাহলে এই 8 প্লাস এখানে 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, তাই একটা হলো আমাদের ধারা। তাহলে এখান থেকে আমরা শিক্ষার্থী বন্ধুরা কি পাবো, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্রথম পদ। প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি, 8 দ্বারা। এরপরে আমরা কি পাবো, সাধারণ কি পাবো, প্রথম পদ। এরপরে আমরা পাবো কি, সাধারণ। সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি করব, যদি আমরা 11 থেকে 8 বাদ দিই তাহলে কত হবে, 3 হবে। কেউ যদি এখান থেকে 14 থেকে 11 বাদ দেয় তাহলে কত হবে, আমাদের 3 হবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্যটা আমাদের কি হবে, সমান হবে। এইবার আমরা যে পদটি লাস্টে দেওয়া আছে লক্ষ্য করো 392, এই কোন পদ, এই মানটা আমরা জানি না, তাহলে আমরা ধরে নিব যে এনতম পদের মানে হলো আমাদের 392। অতএব এখানে আমরা কি দেব, এনতম পদ মানে হলো আমাদের 392, এনতম পদের মান হলো আমাদের 392। এখন লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এনতম পদের মান আমরা কি দেখলাম, এনতম পদের মান আমরা দেখছি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে থাকবে আমাদের 392। এখন যদি আমরা কাজ করি তাহলে যে মানগুলো পাবো, আমরা মানগুলো একটু বসিয়ে দিই। এর মান কত, এর মান হলো আমাদের 8 প্লাস n এর মান আমাদের নাই, বের করতে হবে। ডি এর মান কত, অবশ্যই এখানে আমাদের ডি এর মান 3। যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই কি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে। প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেশন করি আমরা, 8 প্লাস 3 দিয়ে গুণ করলে এখানে 3n মাইনাস 3 সমান সমান 392। এরপর এখানে আমাদের কি হবে, 3n, 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখানে হবে প্লাস 5, এখানে সমান চিহ্ন দিয়ে 392। এখন যদি 3n রাখি আমরা, এখান থেকে যদি আমরা 5কে মাইনাস করে দিই তাহলে কত হবে, আমরা লিখতে পারবো 3n সমান সমান 3n সমান এখানে হলো 7, অর্থাৎ 1 হলো 8, আর এখানে হচ্ছে আমাদের 3। এখন যদি আমরা 3 এখানে গুণ আছে, আমাদের দরকার n এর মান, তাহলে আমরা এখানে কি করতে পারি, 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 3 একে 3, 3 দুগুণে 6 থাকে 2, 3 9 27। সুতরাং 129তম পদের মান হবে 392। এইভাবে আমরা nতম পদের সাহায্যে এই অঙ্কগুলি আমরা করতে পারবো। 7 নম্বর অঙ্কটি একই রকম অঙ্ক, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। এরপরে তোমাদের nতম পদের যে আরেকটা সূত্র 8 নম্বর, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 8 নম্বর অঙ্কটা নিয়ে আমি একটু এখন আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটি। আট নম্বর অঙ্কতে আমাদের বলা আছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত, অর্থাৎ n-তম পদ দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে যেহেতু এখানে ধারা নেই সেহেতু আমরা প্রথম পদের মানও পাবো না, d এর মানও পাবো না, তো এগুলো আমরা কি করব, ধরে নেব। তাহলে 8 নম্বর অঙ্কতে আমরা লিখব, মনে করি ধারাটির প্রথম পদ সমান সমান a, সাধারণ অন্তর সমান সমান d। এরপরে আমরা জানি ওইখানে যেহেতু আমাদের m-তম পদ লাগবে, তার আগে m এর আগে আমরা আসবো কোথা থেকে, n-তম পদ। তাহলে n-তম পদ সমান সমান কত হবে, n-তম পদের মান কত বলো শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এরপর এখান থেকে আমরা চলে যাব m-তম পদ। তাহলে m-তম পদ মানে কি,
এন এর কাছে এম বসিয়ে দিলে আমাদের এন তম পদ পাওয়া যাবে, অর্থাৎ এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। এখন এই দুইটার মান আমাদের এখানে দেওয়া আছে, এজন্য আমরা কি লিখব, প্রশ্ন মতে অথবা সত্য মতে। প্রশ্ন মতে আমরা যদি লিখি, দেখো এম তম পদের মান আছে এন, অর্থাৎ এম তম যে পদের মান এইটা এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এটার মান আছে আমাদের এন। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবং এরপরে বলা আছে এন তম পদ, তাহলে এন তম পদের মান হলো এইটা, এখানে আমাদের এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটার মান আছে আমাদের কত, এটার মান আছে আমাদের এম। তাহলে এটা আমাদের এইভাবে দুইটা সমীকরণ আমরা পাবো। এখন এই দুইটা সমীকরণ ক্যালকুলেশন করে আমাদের কাজ করতে হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যে এ আর ডি এর মান দরকার, এ আর ডি এর মান কিন্তু আমরা একসাথে পাবো না। তাহলে একসাথে যদি না পাই, তাহলে আমাদের যে কোনোভাবে একটার মান আমাকে আগে বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এ আর এ কেটে যাবে। তাহলে আমরা বিয়োগ করব 1 বিয়োগ 2, 1 নং এবং 1 থেকে 2 নং বিয়োগ করি, তাহলে এখানে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি সমান এন, এবং এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান সমান এম। তাহলে বিয়োগ করলে কি হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে হয়ে গেল আমাদের মাইনাস, এখানে হয়ে গেল মাইনাস, এখানে হয়ে গেল মাইনাস। তাহলে এ আর এ কাটলে এখানে কি থাকবে, এখানে থাকবে আমাদের এম মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি, আর থাকবে এন মাইনাস এম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা বিয়োগ করার পরে এ পর্যন্ত আসলাম। এখন দেখো এই দুই পদ থেকে আমরা কি কমন নিতে পারি, ডি। তাহলে ডি যদি আমরা কমন নিই, তাহলে এখান থেকে আমাদের কি লেখা যাবে, এখানে আছে আমাদের এম মাইনাস 1, এখানে এম মাইনাস 1, তাহলে এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসের পরে এখানে আছে এন, কিন্তু এই মাইনাস আর এই মাইনাসে আমাদের কি হয়ে যাবে, প্লাস। এটা তোমরা একটু ভুল করো, এখানে হচ্ছে আমাদের এম মাইনাস এন, তো একটু সতর্কতার সাথে ওখানে আমাদের কাজটা করতে হবে। এরপরে দেখো আমাদের 1 1 কেটে গেলে কি থাকবে, এখানে আমাদের এখানে ওটা কেটে দেন, কমন নিতে যায় সমান চিহ্ন দেওয়া হচ্ছে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এখন ডি কমন নিই, তাহলে কমন নিলাম আমরা, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এম মাইনাস 1, এখানে আমাদের কি আছে মাইনাস, এরপরে এখানে আমাদের আছে হলো এন, এবং পরে যেটা আছে মাইনাসে মাইনাসে আমাদের কি লিখতে পারবো, ওখানে আমরা প্লাস, এর পাশে আছে আমাদের এন মাইনাস এম। এবার এখানে যদি আমরা ডি কমন এখানে থাকে, তাহলে 1 1 কেটে কি থাকবে, এম মাইনাস এন। এখন দুই পাশে খেয়াল করে দেখো, এখানে আছে আমাদের এম মাইনাস এন, আর এখানে আছে আমাদের এন মাইনাস এম। সুতরাং এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে আমরা এম মাইনাস এন লিখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস এম মাইনাস এন এখানে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কেটে গেলে এখানে আমাদের থাকবে শুধু ডি ইকুয়াল মাইনাস 1। তাহলে ডি এর মান পেলাম। এখন যদি আমরা এ এর মান বের করি তাহলেও করা যাবে, এ এর মান যদি আমরা বের না করি তাহলে অঙ্ক করা যাবে। আমরা সরাসরি চলে যাব আমাদের যেটা বের করতে বলছে এম প্লাস এন তম পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এম প্লাস এন তম পদ কি লেখা যাবে, শুধুমাত্র আমরা এন এর কাছে যেটা দিয়েছিলাম এন, এখন ওই জায়গাতে আমাদের লিখতে হবে এম প্লাস এন। তাহলে এখানে আমাদের এ প্লাস এন, এন হওয়ার কথা, কিন্তু সেখানে আমরা দিব কি এম প্লাস এন, আর এ হলো মাইনাস 1 ইন্টু আমরা এটা হলো আমাদের ডি। যদি এখানে আমাদের এন থাকতো তাহলে এন দিতাম, কিন্তু এনের পরিবর্তে আমার দরকার হলো এম প্লাস এন, সুতরাং এখানে আমাদের দেবো এম প্লাস এন। এবার তোমরা একটু লক্ষ্য করো, এই দুইটা যে আমরা সমীকরণ পেয়েছিলাম সেই সমীকরণের মতো যদি একটা তৈরি করতে পারি তাহলে আমরা মানটা বসাইতে পারবো। সেক্ষেত্রে যদি আমি এম মাইনাস 1 নিই, দেখো খেয়াল করে দেখো, এখানে এ প্লাস এম, এই মাইনাস 1টা যদি আমি নিয়ে নিই, কারণ ডি 3টার সাথে আমাদের গুণ আছে, তাহলে এখানে হয়ে গেল 2টার সাথে প্লাস, এখানে আমাদের হয়ে গেল এন ডি। একটু লক্ষ্য করো, এখানে এ প্লাস এম মাইনাস 1 আমি এক জায়গায় করে এর সাথে ডি কমন নিয়ে নিলাম, প্লাস এখানে এন আর ডি একসাথে হয়ে গেল। এরপরে লক্ষ্য করো এই সমীকরণটা, এখানে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এর মান কি বসানো যাবে, এন।
1 নং সমীকরণ থেকে আমরা কি বসাতে পারবো, এই পুরোটার মান n, এরপরে প্লাস n, আর d এর মান কি হবে -1, তাহলে আমরা লিখব n - n সমান সমান আমাদের 0। সুতরাং আমাদের m + n তম পদের মান হবে 0, এটি আমাদের ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা, আবার অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে এবং ক্যালকুলেশন খুবই ভালোভাবে আমাদের পারতে হবে। যদি আমরা ক্যালকুলেশন ঠিকভাবে করতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এবার আমরা চলে যাব পরবর্তীতে। পরবর্তী অঙ্ক হিসাবে আমরা নেব হলো 10 নম্বর। 10 নম্বর অঙ্কটি তোমরা একটু দেখো। এখানে আমাদের 10 নম্বর অঙ্কটা আছে আমাদের 8 + 16 + 24 +... ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি 9, তার মানে n এর মান আমাদের দেওয়া আছে 9। কিন্তু একটি ধারা থেকে আমরা প্রথমে কি পাবো, দুইটি জিনিস পাবো। একটা হলো কি প্রথম পদ, তাহলে প্রথম পদের মান কত আমাদের a = কত হবে 8। এরপরে আমরা কি পাবো সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, d। আমরা শিখেছিলাম d কেমনে বের করব, d হলো পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ আমরা বিয়োগ করব, তাহলে এখানে কত হবে 8। এবং আমাদের যেটা বের করতে বলা হয়েছে এখানে পদ সংখ্যা যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের n = আমাদের 9, কারণ বলা আছে যে প্রথম 9টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টির সূত্র আমরা কি জানি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn = আমরা কি জানি n/2 2a + n - 1 * d। এটা হলো আমাদের কিসের সূত্র, n সংখ্যক পদের সমষ্টি। কিন্তু n এর মান আমাদের কত দেওয়া আছে, এখন n এর মান দেওয়া আছে আমার 9। তাহলে আমরা কি লিখব, প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে আমাদের কি হবে, n এর মান হয়ে যাবে 9, অর্থাৎ S9। অর্থাৎ যেখানে যেখানে আমাদের n থাকবে সেখানে আমরা বসাবো 9। 9 এর পরে যেখানে যেখানে আমাদের a আছে, আমরা a এর মান কত পেয়েছি, এর মান হলো 8। এরপর প্লাস n এর মান আমরা কত 9 -1 * d এর মান আমরা কত পেয়েছি 8। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে 9/2, এখানে আমাদের 8 দোকানে 16 প্লাস এখানে বিয়োগ করলে কত হবে 8, এবং 8 মিলে হবে আমাদের 64। এরপর যদি আমরা এই দুইটা যোগ করি তাহলে হয়ে যাবে কত 80, 64 আর হলো 16। তাহলে আমরা 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 40, অর্থাৎ দুইটা গুণ করলে আমরা পাবো 360। এটি আমাদের প্রথম 9টি পদের সমষ্টি। এইভাবে তোমরা ধারা থেকে a এর মান, d এর মান এবং n এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা সমষ্টি বের করতে পারবো। তবে কিছু ক্ষেত্রে আমাদের সমষ্টি বের করার সময় এখানে n দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের n বের করে নিতে হয়। এরকমই একটি অঙ্ক তোমাদের আছে 12, 11 এবং 12 নম্বর অঙ্ক। সেই ক্ষেত্রে তোমরা n-তম পদ ধরে n এর মান বের করে পরবর্তী অঙ্কটি করতে পারবে। তো আমরা এগুলা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা বাড়ির কাজ হিসাবে 7 নম্বর তোমাদের অনুশীলনীতে 7 নম্বর অঙ্কটি করবে, অনুশীলনীর 7 নম্বর। এবং এখানে উদাহরণ আছে 2 নম্বর, উদাহরণ 2 এবং 7। এইচডাব্লিউ হচ্ছে উদাহরণ 2 এবং অনুশীলনের করবা 7 নম্বর। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।